কোন দেশ কোন জাতি কত সময় নিয়েছে জাতি পুনর্গঠনে, সেইটা একটু বোঝার ব্যাপার আছে। অনেক দেশ 10 বছর নিয়েছে, অনেক দেশ 25 বছর নিয়েছে। বিপ্লব সফল হতে হলে সেকেন্ড ফেজে বিপ্লবী সরকার গঠন করতে হয়। এইটা না সাংবিধানিক সরকার না বিপ্লবী সরকার, এটা একটা মানে একটা হিজড়া টাইপের একটা সরকার হয়েছে। এখন তারা এই যত ভালো কথা বলে যাক, এইটা ইমপ্লিমেন্টের দায়িত্ব পড়বে পলিটিক্যাল পার্টির উপর, যারা ক্ষমতা আসবে। পলিটিক্যাল পার্টি যদি এই উদ্বুত্থানের আকাঙ্ক্ষা, এই বিপ্লবের আকাঙ্ক্ষা ইমপ্লিমেন্ট না করে, তাহলে ওই 90-এর যে তিন দলের রূপরেখা, এটার মধ্যে এটা মাঠে মারা যাবে। It will go, all the recommendations, all the research work will go in the dustbin. এটা ব্যর্থ হতে বাধ্য। এই নাটকের ভিকটিম হইল মেজর জিয়া, মেজর জাহিদ। মেজর জাহিদকে মনিরুল এবং তার টিম খুন করেছে, জাস্ট খুন করেছে, একটা জঙ্গি তকমা দেয়া। একজন সেনাবাহিনী অফিসার, সে যত বড় অন্যায় করুক, সে যদি ইভেন জঙ্গিবেদ হয়, তাকে আপনি বিচার করে তার শাস্তি দিবেন। আপনি তাকে খুন করলেন কেন? আমি যেভাবে দেখি যে বিপ্লব হাইজ্যাক করার একটা প্রবণতা, একটা লক্ষ্য স্পষ্ট, যে যার জায়গা থেকে কথা বলছে এবং যে যার জায়গা থেকে কথা বলবে, এটি স্বাভাবিক। কিন্তু এই বিপ্লবের অংশীদার ফেসিস্ট আওয়ামী লীগ বাদে এবং জাতীয় পার্টি বাদে, ফেসিস্ট আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টি বাদে বাকি সবার, কারো কম কারো বেশি, কারোটা ফাইনাল গোল পোস্টে গোল করা হতে পারে, কেউ গোল যোগানদাতা, বিভিন্নভাবে আপামর সমস্ত মানুষের রাজনৈতিক দলের এখানে ভূমিকা রয়েছে। কারো ভূমিকা সামনে আসছে, কারো ভূমিকা পিছনে ছিল, আবাল বৃদ্ধ বনিতা এখানে ভূমিকা রেখেছে। এমনকি ক্যান্টনমেন্টের ভিতরে যে ডিউএসএস গুলা, সেখানে বাচ্চারা পর্যন্ত নেমে গেছে। বাচ্চারা একটা বড় ধরনের অংশীদার ছিল, যে বাচ্চা নেমে গেছে, সেই বাচ্চাকে প্রোটেক্ট করার জন্য তার মা নেমে গেছে, মাকে প্রোটেক্ট করার, ফ্যামিলিকে প্রোটেক্ট করার জন্য এই তার ফাদার নেমে গেছে। যেভাবে হোক, রিক্সাওয়ালা, শ্রমিক, আমি নিজে একজন ড্রাইভারকে উদ্ধার করেছি গুলিবিদ্ধ, মানে সে বেঁচে আছে, লাকিলি এখনো বেঁচে আছে। আমার সামনে মহাকালীতে 2 জন আমার সামনে মারা গেছে 19শে জুলাই শুক্রবার, একদম ঠিক মাগরবের পর পরে। তো সবারই ছিল। এবং বিপ্লব, সফল বিপ্লবের পরে এই ধরনের প্রবণতা, যে যে যার মতো করে এইটা ক্রেডিট নেওয়ার চেষ্টা করে, এটাও একটা নর্মাল প্রক্রিয়া। এটা পৃথিবীর বিভিন্ন জায়গা হয়েছে, ফ্রান্সে হয়েছে, ফ্রান্স রেভলিউশনের পরে সেকেন্ড থার্ড রিপাবলিক ঘটেছে, কাউন্টার বিপ্লব ঘটে, এগুলো সবই ঘটে। কিন্তু বিপ্লবের পরে সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা হয়, যে সেই বিপ্লব সফল হবে কিনা। বিপ্লবের 2টি অংশ থাকে, একটি হলো ইমিডিয়েট অবজেক্টিভস, আর একটা হলো আলটিমেট অবজেক্টিভস। ইমিডিয়েট অবজেক্টিভস হলো যে ফেসিজমের পতন হয়েছে, স্বৈরতন্ত্রের পতন হয়েছে। কিন্তু আলটিমেট অবজেক্টিভস যে কারণে মানুষ জীবন দিয়েছে, বিপ্লবের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা সফল করা যাবে কি না। তো এইখানেই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমি মনে করি যে সরকারটা যেভাবে গঠন হয়েছে, অত্যন্ত দুর্বল ভাবে গঠন হয়েছে। এবং এখানে 50% কমিটি অফ দ্য অ্যাডভাইজার 50%, এরা একেবারে অথর্ব, জাস্ট গুড ফর নাথিং। এরা কোনো কিছু, দে আর নট ক্যাপাবল অফ ডেলিভারিং এনিথিং। মানে একটা নাম লেখাইলো যে উনি একজন অ্যাডভাইজার হয়ে গেছে, এবার সুইট উইল কাজ করেছে। আমার সুইট উইল হলো আমি অমুককে অ্যাডভাইজার বানালাম। এর ভিতরে অনেকে ভীতু। এবং এখন এইটা প্রতীয়মান হচ্ছে যে যারা এমন ভয় পেয়েছে, যে তারা কেউ কেউ এটার প্রোটেকশন খুঁজছে আমেরিকায়, কেউ কেউ প্রোটেকশন খুঁজছে ইন্ডিয়া, এবং কেউ কেউ প্রোটেকশন খুঁজছে ভবিষ্যতে কারা ক্ষমতা আসছে সেই সমস্ত রাজনৈতিক দলের ভিতরে। এবং তারা বেসিক্যালি যে কমিশন গুলো করেছে, এই কমিশনসে যে কথাগুলো, যে প্রস্তাবগুলো এখন আসছে, সেইগুলো কিন্তু আমরা বিভিন্ন সময় শুনেছি, অনেকে আর্টিকেল লিখে এগুলো বলছে, বিভিন্ন আলোচনার মাধ্যমে বলেছে। কমিশনের ব্যাপারে, কমিশনের সুপারিশগুলো ইমপ্লিমেন্ট হবে কিনা, সেইটা কিন্তু বড় ধরনের আশঙ্কা থাকে যে আদৌ এগুলো হবে কিনা। উদাহরণস্বরূপ, যে 90-এর 3 দলের যে রূপরেখা হয়েছিল, সেই রূপরেখা কিন্তু কার্যকর হয়নি। দ্যাট মিনস এটা নির্ভর করে পরবর্তী যে ইলেক্টেড গভর্নমেন্ট আসবে। এখানে 2টা ব্যাপার আছে, যে বিপ্লবোত্তর অথবা যুদ্ধোত্তর কোন দেশ কোন জাতি কত সময় নিয়েছে জাতি পুনর্গঠনে, সেইটা একটু বোঝার ব্যাপার আছে। অনেক দেশ 10 বছর নিয়েছে, অনেক দেশ 25 বছর নিয়েছে। বিপ্লব সফল হতে হলে সেকেন্ড ফেজে
বিপ্লবী সরকার গঠন করতে হয়। এইটা না সাংবিধানিক সরকার না বিপ্লবী সরকার, এটা একটা মানে একটা হিজড়া টাইপের একটা সরকার হয়েছে। এটা এখন তো ক্যারেক্টারটা ধারণ এখন তো করেছে। ছাত্ররা তো একটা আলটিমেটাম দিল ঘোষণাপত্র করার জন্য, সেখানে বিপ্লবী। এইটা এইটা হুম, এইটা অনেক আগে করা উচিত ছিল। আহ 8ই আগস্ট সরকার গঠন করার পরে উইদিন 15 ডেজ, উইদিন এক মাসের ভিতরে এটা করা উচিত ছিল। এবং সেইখানে সংবিধান এবং প্রোক্লেমেশনের ভিতরে যদি কন্ট্রাডিকশন হয়, প্রোক্লেমেশন হল রিবেল। আজকে এই যে হত্যাকারী, গণহত্যাকারী, দুর্নীতিবাজ, তাদের তো বিচার করা যাচ্ছে না, রুটিন বিচার কার্যক্রম দিয়ে করা যাবে না। আমি একাধিকবার বলছি এখন যেটা বাইডেনের উদ্যোগ ছেলে নিয়েছে বিচার। সেটা হবে কিনা আপনার কি মনে হয় ঐক্যমতের ভিত্তিতে যে আমার সন্দেহ ঘোষণাপত্র পাঠ রয়েছে, করা? আমার সন্দেহ রয়েছে। দেখেন, তাদের কার্যক্রম কিন্তু একটা পলিটিক্যাল পার্টির মধ্যে হয়ে গেছে। আজকে ফরিদপুরে যে বলল যে আমাদের এই প্রোক্লেমেশন মেনে নিতে হবে, তাদের তো আর সেই অথরিটি নাই। তো পলিটিক্যাল পার্টি যেভাবে দাবি জানাচ্ছে, তারা সেইভাবে দাবি জানাচ্ছে। তাদের সেই যে এনফোর্সমেন্ট, যে অথরিটি, সেটা তো বিলীন হয়ে গেছে, সেটা তো নষ্ট হয়ে গেছে। বিপ্লবী সরকারকে সফল করতে হলে অবশ্যই এটা বিপ্লবী সরকার হওয়া উচিত ছিল। বিপ্লবী সরকার ব্যতীত কখনই বিপ্লবের আকাঙ্ক্ষা, বিপ্লবের যে যে উদ্দেশ্য, সেইগুলো সফল হয় না। তো এইটা না ঘরকা না ঘাটকা, না সাংবিধানিক না বিপ্লবী সরকার, একটা মধ্যবন্ধ, একটা একটা হজবরল একটা অবস্থা হয়েছে। সেই জন্য বলে যে এই আজকে একজনে বলছে যে আহ, সংবিধান তো আসলে এটা আহ, কি হলো যে এটা এটা হাইবারনেশনে চলে গেছে, সংবিধান হাইবারনেশনে চলে গেছে আর কি। হাইবারনেশনে রাখা হয়েছে, ডিপ ফ্রিজে রাখাও হয়েছে। তো সেখানে তারা এমন কি যে যে স্বৈরতান্ত্রিকতা সৃষ্টির যে সবচেয়ে বড় টুলস, সবচেয়ে বড় যে উপাদান ছিল, সেটা হলো 14, 18 এবং 24 নির্বাচন। 14, 18 এবং 24 নির্বাচনে যারা ডিসি এবং এসপি ছিল, মনে করেন 64, 364 আর কি, এই 64 জন এই হুম। একটা এসপি, আমার জানা মতে একজন এসপি এইটার বিপক্ষে অবস্থা নেই। বাকি কেউ, তার মানে এই যে স্বৈরতান্ত্রিকতা 14 সালের নির্বাচন সফল করে পাতানো নির্বাচন 18 এবং 24, শুরুতে তো এই যে এসপিডিসি গুলোকে ডিসমিস করা উচিত ছিল। তো আপনি তাদেরকে কিভাবে ডিসমিস করবেন? তাদেরকে ডিসমিস করা যেত, তাদেরকে বিচারের সম্মুখীন করা যেত প্রোক্লেমেশন দিয়ে। আপনি তো নর্মাল আইন দিয়ে করতে পারছেন না। এবং এই যে তারা এখন প্রশাসনের ভিতরে বসে আছে, তারা তো এইখানে ষড়যন্ত্র করবে, তারা তো চেষ্টা করবে যে এই অন্তর্বর্তী সরকার যাতে ফেল হয়। এখন আপনার যেহেতু এই অন্তর্বর্তীকালীন কিন্তু সরকারের তাদের ষড়যন্ত্র ক্যারেক্টার ধারণ থেকেও তো করেছে। ছাত্রদের চ্যালেঞ্জটা বেশি, মানে সরকারের জন্য ঝুঁকিপূর্ণ কিনা? যে ছাত্ররা যে হ্যাঁ, চ্যালেঞ্জটা এই তো করছে চ্যালেঞ্জ তো গণসংযোগ। এখন বিভিন্ন আঙ্গিকে আসছে, বিভিন্ন আঙ্গিকে আসতে বাধ্য। সো হুম। এই যে আপনার যে যেহেতু দিস ইজ নট এ গুড বিগিনিং, একটা ভালো শুরু হয়নি, যার জন্য কিন্তু এখন এই বিভিন্ন ভাবে সিমটমস কিন্তু বের হচ্ছে বিভিন্ন জায়গায়। সেই জন্য এখন যেহেতু তাদের চরিত্র ধারণ করেছে একটা কেয়ারটেকার গভর্নমেন্ট টাইপ, এবং জনগণের একটা অংশ, বড় পলিটিক্যাল পার্টি, তারা এটা বলে যাচ্ছে যে তাদের একমাত্র কাজ হলো নির্বাচন দেওয়া, যেটা ছাত্ররা এইটা অপোজ করছে। তারা বলছে যে এইটা একমাত্র কাজ, তাদের নির্বাচন দেওয়া নয়, অন্যান্য কাজ। এখন তারা এই যত ভালো কথা বলে যাক, এইটা ইমপ্লিমেন্টের দায়িত্ব পড়বে পলিটিক্যাল পার্টির উপরে, যারা ক্ষমতা আসবে। পলিটিক্যাল পার্টি যদি এই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, এই বিপ্লবের আকাঙ্ক্ষা ইমপ্লিমেন্ট না করে, তাহলে ওই 90-এর যে তিন দলের রূপরেখা, এইটার মধ্যে এটা মাঠে মারা যাবে। ইট উইল গো, all the recommendations, all the research work will go in the dustbin. এটা ব্যর্থ হতে বাধ্য। যার জন্য সবচেয়ে বড় প্রয়োজন হলো রাজনৈতিক দলের ভিতর সংস্কার। রাজনৈতিক দলের ভিতর থেকে তারা জবাবদিহিতা নিশ্চিত করতে পারে কিনা, তারা দুর্নীতিবাজকে বিচারের সম্মুখীন করতে পারে কিনা, তারা চরিত্রহীন তাদেরকে সরিয়ে রাখতে পারে কিনা। রাজনৈতিক দলের সামনে বড় চ্যালেঞ্জ হবে এক লুটেরা তন্ত্র থেকে যাতে আর এক লুটেরা তন্ত্রে না পড়ে। রাজনৈতিক দলের ভিতরে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে তাদের ভুলের মাধ্যমে যাতে আবার অতি সত্বর এই ফেসিস্ট সরকার কোনো না কোনো রূপে আবার আবির্ভূত হতে না পারে। এইগুলো হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমি এই আপনার কাছে চ্যালেঞ্জ একটি কিভাবে বিষয় অতিক্রম করবে? জানতে চাই যে জিয়ার ব্যাপারে আমরা ইতিমধ্যেই দেখেছি যে ওনাকে কিভাবে জঙ্গি নাটকে ফাঁসানো হয়েছে।
আমরা জানি যে মানে কিছুটা জানতে পেরেছি যে আপনি মনে হয় ওনার ইয়েটা দেখছেন। তো আসলে ওনার আপডেটটা কি এখন? আমি তার লয়ার, এবং ইতিমধ্যে আপনারা দেখতে পেরেছেন বিভিন্ন মিডিয়ায় সে আসলে এই যে তথাকথিত জঙ্গি নাটক, যেগুলো সেই সময়ের ইন্টেলিজেন্স এবং সেই সময় ওই যে মুখ বেঁকা মনির আছে না, চিবায়ে চিবায়ে কথা বলতো, এই মনিরের নাটক, যেটা আইজিবি শহীদুল হক তার বইয়ের ভিতর বলেছে যে এই নাটকগুলা প্রধানমন্ত্রী ফেসিস্ট সরকারের সেই প্রধানমন্ত্রী নাকি তাকে বলেছিল এই নাটকটা তো আমার বাসার পাশে না করলেও পারতা। তো এইরকম কথা, এগুলো তো আসছে, এগুলো তো নাটক। এই নাটকের ভিকটিম হইল মেজর জিয়া, মেজর জাহিদ। মেজর জাহিদকে মনিরুল এবং তার টিম খুন করেছে, জাস্ট খুন করেছে, একটা জঙ্গি তকমা দেয়া। একজন সেনাবাহিনী অফিসার সে যত বড় অন্যায় করুক, সে যদি ইভেন জঙ্গিবেদ হয়, তাকে আপনি বিচার করে তার শাস্তি দিবেন। আপনি তাকে খুন করলেন কেন? আমি এই জাহিদের পরিবারের সাথে খুঁজছি, জাহিদের পরিবারকে, তারা যদি চায় আমি তাদেরকে হেল্প করব, এবং তাদের উচিত একটা খুনের মামলা করা। এই একই অবস্থায় মেজর জিয়াকে তারা টার্গেট করেছিল বুদ্ধিমত্তার সাথে, অত্যন্ত ব্রিলিয়ান্ট অফিসার, সে গোল্ড মেডেল পেয়েছে মিলিটারি একাডেমিতে, সোর্ড অফ অনার পেয়েছে, বেস্ট ক্যাডেট অফ দ্য কোর্স। সে তার বুদ্ধিমত্তা থেকে ওই সিনেমার মতো এসকেপিং ফ্রম দ্য ডেথ তার জীবনকে সে বাঁচিয়ে রাখতে পেরেছে। সেই জন্য সে আমি তাকে লিগাল সাপোর্ট দিচ্ছি। সে দুটি আবেদন করেছে, সেই আবেদন এখন মন্ত্রণালয়ে আসে। তারা আশা করি অতি সত্বর এই এই যে জঙ্গি নাটক যেগুলো বিভিন্নভাবে প্রমাণিত, তাকে সেগুলো বিবেচনা নিয়ে তাকে এখান থেকে তার সমস্ত মামলা প্রত্যাহার করবে। তার মামলা প্রত্যাহার করলে সে মুক্ত জীবনে ফেরত আসবে, তার পরিবারের সাথে মিলিত হতে পারবে। বিস্তারিত বলতে আপনার আলাদা এপিসোড করতে হবে। আমি এটুকু বলে শেষ করি, মেজর ডালিম যেটা বলেছে, এবং আমি টকশোর কিছু অংশটা আমি দেখেছি, যে এখন পর্যন্ত কতখানি পপুলার, যে আমার জানা মতে এইটা বোধহয় সবচেয়ে বেশি ভিউড, 40 লক্ষ। আর আমি যে ওই জাহাঙ্গীর নামে একটা ছেলেকে যে মুক্ত করেছি, 18 বছর যে ফাঁসির দণ্ড ছিল, তার পরিবার সহ একটা ভিডিও গেছিল, ওইটা আমি দেখেছি 25 লক্ষ ভিউ হয়েছে, মোর দ্যান 25 লক্ষ। সো এই যে মেজর ডালিমের যে কথা বলার সময় যে কমেন্ট গুলা দেখলাম, এখানে দেখলাম অনেক দর্শক এই কথাটা বলছে যে স্যার একটু বলেন আমি মেজর ডালিম বলছি, এই কথাটা তার মুখ থেকে শুনতে চেয়েছে। এটার সিগনিফিকেন্স হচ্ছে যে সেই সময় যে অপারেশন থেকে, সেই অপশাসন থেকে যে মানুষ মুক্তি হয়েছিল, সেই ধরনের একটা নেস্টি, তার চেয়েও অধিকতর একটা ফেসিজমে বাংলাদেশের মানুষ আক্রান্ত ছিল। মানুষ মুক্তির কথা শুনতে চায়, মানুষ লিবার্টির কথা শুনতে চায়, মানুষ স্বাধীনতার কথা শুনতে চায়। ওই জন্য বারবার ওই কথাটা আমি দেখতেছি যে লিখতেছে স্যার বলেন আমি মেজর ডালিম বলছি। ওইটা হলো মুক্তির বাণী, যে এই অপশাসন দুঃশাসন থেকে মানুষ মুক্তি পেয়েছে। ইয়াং জেনারেশন তার এই 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 বক্তব্য থেকে, তার এই আলোচনা থেকে অনেক কিছু জানতে পারবে। তিনি যেটা বলেছেন এটা অনেকটাই তার বইয়ের ভিতরেই আমি পড়েছি, আগেই পড়েছি। আর আমি বিইং এ মিলিটারি অফিসার, এগুলা ব্যক্তিগত আলাপচারিতা, এগুলো অনেকগুলোই আমরা জানতাম, অনেকগুলোই জানি। সো আশা করি তার এই বক্তব্য আমাদের ইয়াং জেনারেশনকে ইন্সপায়ার করবে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে, অপশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে, গণতন্ত্রের পক্ষে কথা বলতে, বিশেষ করে ইন্ডিয়ান আধিপত্য, ইন্ডিয়ান হেজিমনি, ইন্ডিয়ান লুটেরা তন্ত্রের বিরুদ্ধে জনগণের স্বার্থে, দেশি স্বার্থে দেশপ্রেমিক হতে সাহায্য করবে বলে আমি মনে করি। নতুন দল আসবে, আবার কেউ সাকসেসফুল হবে, কেউ হবে না। যতক্ষণ পর্যন্ত এক্সিস্টিং দলগুলো জন আকাঙ্ক্ষা ধারণ করতে না পারবে, তখন এ ধরনের উদ্যোগ আসতেই থাকবে। এটা স্বাভাবিক একটা প্রক্রিয়া। জনগণ তাদেরকে কতটুকু গ্রহণ করবে কি করবে না, সেটা যখন তারা রাজনৈতিক প্রক্রিয়া আসবে তখন আমরা দেখতে পারবো। ধন্যবাদ। আই এম সরি দ্যাট আই হ্যাভ টু লিভ নাও। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ।